নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকে পড়ব পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন নিয়ে গভীর রাজনৈতিক বিশ্লেষণে। আমরা এটাকে এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করব। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নাকি একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো এই দাবির পেছনের যুক্তিগুলো আসলে কি চলুন একে একে সবটা বুঝে নেওয়া যাক। ঠিক আছে, চলুন এই বিষয়গুলোর গভীরে যাওয়া যাক। আজকে আমাদের আলোচনার মূল ৬টা পয়েন্ট হল: ১. ইভিএম স্ট্রংরুমের নাটকীয়তা। ২. রেকর্ড ভোটদানের আসল অর্থ ডিকোড করা। ৩. তরুণ প্রজন্ম এবং বদলাতে থাকা ভোটার। ৪. পরিকাঠামো অর্থাৎ টোকিও বনাম ঢাকা। ৫. স্লোগান আর জনমিতের দাবিগুলো। এবং সবশেষে ৬. দিল্লির দিকে একটা সম্ভাব্য মোড়। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, ইভিএম স্ট্রংরুম ড্রামা বা শাসক দলের হতাশার দাবি। ভোটগ্রহণ তো শেষ হল, তারপর ঠিক কি ঘটল দেখুন। বিকেল ৪টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও বার্তা সামনে আসে, আর ঠিক তারপরেই গভীর রাতে ইভিএম স্ট্রংরুমের বাইরে শুরু হয়ে যায় তীব্র বিক্ষোভ। বিশ্লেষণটিতে দাবি করা হয়েছে যে পোস্টাল ব্যালটের জন্য নিয়ম মেনেই স্ট্রংরুম খোলা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে গভীর রাতে যে ধরনের হট্টগোল বা বিক্ষোভ দেখা গেল সেটা আদতে শাসক দলের অন্দরের একটা গভীর আতঙ্কেরই বহিঃপ্রকাশ। বিষয়টা একটু তলিয়ে ভাবুন। ২০১৬ বা ২১ সালে নির্বাচনে আমরা কিন্তু একজন দারুণ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, তাই না? কিন্তু বর্তমান নির্বাচনে একদম রাস্তায় নেমে ভোট চুরির অভিযোগ তুলে প্রতিবাদ করাটা বিশ্লেষকদের মতে এটা একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর স্বভাবের সাথে ঠিক যায় না। সূত্রটির মতে এই পুরো বিষয়টা অনেকটা একজন চিন্তিত বিরোধী নেতার আত্মরক্ষামূলক কৌশলের মতো, যা সাধারণত হারের ভয় থেকেই তৈরি হয়। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়ে, রেকর্ড ভোট দানের অর্থ। এই ভোটের ডেটা আসলে কি বলছে? ৯২%। হ্যাঁ, সংখ্যাটা একবার ভাবুন। এবারে নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল ঠিক এতটাই। সূত্রটির মতে পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম ঐতিহাসিক এবং বিশাল মাত্রায় ভোটদান কিন্তু সাধারণত কোনো বড়সড় রাজনৈতিক পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। কারণ এত বিপুল সংখ্যক মানুষ যখন একজোট হয়ে ভোট কেন্দ্রে যান, তখন সেটা আর যাই হোক নিছক নিয়ম রক্ষার ভোট থাকে না। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ২০১১ সালের সেই ঐতিহাসিক নির্বাচনের সাথে বর্তমান এই নির্বাচনের একটা দারুণ তুলনা। মনে করে দেখুন, ২০১১ সালে প্রায় ৮৫% ভোট পড়েছিল, যা ছিল বামফ্রন্টকে সরিয়ে জোড়াফুল বা তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য পরিবর্তনের ভোট। সূত্রটি দাবি করছে যে বর্তমানের এই ৯২% ভোটও ঠিক সেই ২০১১ সালের প্যাটার্নকেই ফলো করছে। তবে তফাৎটা হলো বিশ্লেষকদের মতে এবার ভোটটা পড়েছে একটি ফুল, অর্থাৎ বিজেপির পদ্ম প্রতীকের পক্ষে। একে তারা ভোটারদের একটা সচেতন কোর্স কারেকশন বা নিজেদের আগের ভুল শুধরে নেওয়ার প্রক্রিয়া হিসেবেই দেখছেন। এরপর আমরা আলোচনা করব ৩ নম্বর পয়েন্ট, তরুণ ও বদলানো ভোটার। তাদের মানসিকতায় ঠিক কী পরিবর্তন আসছে? এই বিষয়টা বোঝাতে সূত্রটি একটা বেনামি মন্তব্য তুলে ধরেছে। কলকাতার কলেজ স্ট্রিটে এক ছাত্রীর সাথে কথা বলার সময় জানা যায় যে মুখ্যমন্ত্রীর একটা রাজনৈতিক ভাষণের সময় কিছু শিক্ষার্থী স্রেফ ফর্মালিটি করার জন্য উপস্থিত ছিল, আর তারপর কেউ কেউ চলে যায় বা ঘুমিয়ে পড়ে। অভিযোগ করা হয় যে এর শাস্তির স্বরূপ সেমিস্টার পরীক্ষায় তাদের নাকি নম্বর কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই ছোট্ট কিন্তু মারাত্মক তাৎপর্যপূর্ণ ঘটনাটিকে তরুণদের মধ্যে লুকিয়ে থাকা গভীর অসন্তোষের একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে এই বিশ্লেষণে ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের আরও দাবি যে শাসক দলের নির্বাচনী প্রচারণায় এবার নাকি প্রায়শই ভয় দেখানোর কৌশল ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন, ৪ জুনের পর কে বাঁচাবে, এই ধরনের মন্তব্যগুলো ৩০ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে এক তীব্র হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে। বিশ্লেষণটা বলছে ভয় দেখানোর এই স্ট্র্যাটেজিগুলোই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ ভোটার শ্রেণীকে শাসক দলের থেকে বেশ অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে। এবার ৪ নম্বর পয়েন্ট, পরিকাঠামোর ক্ষেত্রে টোকিও বনাম ঢাকা। এই মন্তব্যটা একবার শুনুন।
কলকাতার টোকিও হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু একে ঢাকা বানিয়ে রাখা হয়েছে। এই লাইনটা চমৎকারভাবে ফুটিয়ে তুলছে সাম্প্রতিক প্রশাসনগুলোর অধীনে কলকাতার অর্থনৈতিক গতিপথের একটা অত্যন্ত তীক্ষ্ণ আর সমালোচনামূলক তুলনা। সূত্রটির মতে এই মন্তব্যটা আসলে রাজ্যের সামগ্রিক শিল্প আর পরিকাঠামোগত চরম ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিশ্লেষণে রাজ্যের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক পতনের একটা স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। কলকাতা বন্দরের ধীরে ধীরে গুরুত্ব হারানো, সিঙ্গুর যা একসময় উত্থানের প্রতীক ছিল তার পতনের কারণ হয়ে ওঠা, এবং হাওড়া বা ডায়মন্ড হারবারের মতো এলাকাগুলোর আক্ষরিক অর্থেই শিল্পের কবরস্থানে পরিণত হওয়ার দাবি করা হয়েছে এখানে। সূত্রটি আরও জোরালো যুক্তি দিচ্ছে যে হাইওয়ে বা সরকারি ভবনে শুধুই নীল সাদা রঙের প্রলেপ লাগিয়ে আসলে এই গভীর শিল্পনীতির অভাবটাকেই ঢেকে রাখার চেষ্টা করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ৫ নম্বর পয়েন্ট, স্লোগান ও জনমিতি অর্থাৎ কালচারাল স্ট্র্যাটেজিগুলো কিভাবে কাজ করেছে। আপনারা তো জানেনই, শাসক দলের জয় বাংলা স্লোগানটির মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক গর্ব বা রিজনাল প্রাইড বৃদ্ধি করা। কিন্তু সূত্রের বিশ্লেষণে দাবি করা হয়েছে যে এই কৌশলটা কিন্তু পুরোপুরি হিতে বিপরীত হয়েছে। এই স্লোগানটিকে অনেকেই শেখ মুজিবুর রহমানের সাথে যুক্ত করে ফেলেছেন, যার ফলে দলের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অভিযোগটা আরও উস্কে গেছে। আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এটা একটা বড়সড় ভয়ের সৃষ্টি করেছে। এবার আসি জনসংখ্যার সমীকরণ নিয়ে সূত্রটির একটা মস্ত বড় দাবিতে। বিশ্লেষণে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো হিন্দুরা, বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজন এবার মুসলিমদের চেয়ে অনেক বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। সূত্রটি বলছে প্রথাগত ওই মুসলিম তোষণ বা অ্যাপিজমেন্ট পলিটিক্সকে পুরোপুরি প্রত্যাখ্যান করতেই হিন্দু ভোটাররা নাকি এবার অভূতপূর্ব মাত্রায় একজোট হয়েছেন। এবং সবশেষে আমাদের ৬ নম্বর পয়েন্ট, দিল্লির দিকে মোড় এবং এর সম্ভাব্য রাজনৈতিক পথ। সূত্রটি কিন্তু একটা বেশ বড়সড় ভবিষ্যদ্বাণী করছে। বলা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে হয়তো কলকাতার নবান্নের ১৪ তলা ছাড়তে হতে পারে। পরবর্তী ধাপে তার গন্তব্য হতে পারে সোজা দিল্লির পুরনো সংসদ ভবন, এবং তৃতীয় ধাপে হয়তো অন্যান্য বিরোধী নেতাদের সাথেই তাকে আসন গ্রহণ করতে দেখা যাবে। সহজ কথায় বলতে গেলে এই বিশ্লেষণে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে তার দীর্ঘদিনের এই কলকাতার দুর্গ ছেড়ে দিল্লির একটা সংসদীয় আসনেই হয়তো বাধ্য হয়ে আশ্রয় নিতে হবে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, দিল্লির দিকে এই সম্ভাব্য যাত্রাটা কি একজন নেত্রীর রাজনৈতিক উত্থান, নাকি এটা বাংলায় তার দীর্ঘ একছত্র আধিপত্যের যুগের একটা স্পষ্ট সমাপ্তি? এই বিস্তৃত বিশ্লেষণ আমাদের ঠিক এই প্রশ্নটাই ভাবতে বাধ্য করে। এই রাজনৈতিক সমীকরণগুলো আসলে কতটা বাস্তব, তার উত্তর হয়তো আগামী দিনগুলোই আমাদের দিতে পারবে।